এরপর আমরা জানবো এইচএমপি শান্ট পাথওয়ের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স সম্বন্ধে। এইচএমপি শান্ট পাথওয়েতে এখানে কি তৈরি হয়? রাইবোজ 5 ফসফেট তৈরি হয়। এই রাইবোজ 5 ফসফেট ইজ এ ইম্পোর্টেন্ট কনস্টিটিউয়েন্ট ফর আরএনএ, ডিএনএ। তাহলে এখানে রাইবোজ 5 ফসফেট যদি না হতো তাহলে কিন্তু আমার আরএনএ, ডিএনএ তৈরি হতো না। সো ডেফিনিটলি রাইবোজ 5 ফসফেট তৈরি হওয়ার জন্য গ্লুকোজ 6 ফসফেট দরকার বা এইচএমপি শান্ট পাথওয়েটা দরকার। এবং তারপরে যদি আমরা দেখি হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যালস কিছু সাবস্টেন্স থাকে যেটা সেলের মধ্যে থাকে। এটা কি করে? আমাদের সেলগুলোকে ডেস্ট্রয় করে দেয়। এবং এটা কোথা থেকে তৈরি হয়? এটা তৈরি হয় হাইড্রোজেন পেরক্সাইড সম্বন্ধে। অর্থাৎ আমাদের সেলে H2O2 এর অ্যামাউন্টটা কমাতে হবে। তাহলে সেটাকে আমরা কিভাবে কমাবো? H2O2 কে আমরা কিসে কনভার্ট করতে পারি? H2O তে। কিন্তু তার জন্য H2O তে কনভার্ট করতে গেলে কি লাগবে? এখানে দুটো হাইড্রোজেন লাগবে। তাহলে H2O2 কে হাইড্রোজেন প্রোভাইড করতে হবে। এই হাইড্রোজেনটা কে প্রোভাইড করে? এখানে রয়েছে রিডিউসড গ্লুটাথায়ন, GSH। এই রিডিউসড গ্লুটাথায়ন কি করে? হাইড্রোজেন পেরক্সাইডকে তার দুটো হাইড্রোজেন প্রোভাইড করে দেয়। তার ফলে কি হচ্ছে? এটা অক্সিডাইজড হয়ে যাচ্ছে, কারণ কি হাইড্রোজেনটা এখান থেকে রিলিজ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি তৈরি হচ্ছে? অক্সিডাইজড গ্লুটাথায়ন। ওকে? তাহলে রিডিউসড গ্লুটাথায়ন অক্সিডাইজড গ্লুটাথায়নে কনভার্ট হয়ে যায় এবং তার ফলে H2O2 কনভার্টেড হয়ে যায় কিসে? H2O তে। তার ফলে H2O2 যদি অ্যামাউন্ট কমে যায় তাহলে কি ফ্রি রেডিক্যালসের অ্যামাউন্ট কমবে, সেলের ডেস্ট্রয় কম হবে, অর্থাৎ সেলটা রাপচার হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে একটা তো টাইম আসবে যে সময় কি হবে? এই রিডিউসড গ্লুটাথায়নের অ্যামাউন্ট কমে যাবে। তাহলে এমন কিছু সাবস্টেন্স লাগবে যেটা কি করবে? এই অক্সিডাইজড গ্লুটাথায়নকে আবার রিডিউসড গ্লুটাথায়নে কনভার্ট করে দেবে। তাহলে এখানে কি? তাহলে এই সাবস্টেন্স থেকে এই সাবস্টেন্স তৈরি হতে গেলে এখানে কি হাইড্রোজেন প্রোভাইড করতে হবে। তাহলে হাইড্রোজেনটা কে প্রোভাইড করবে? তাহলে এই স্টেপে যদি আমরা দেখি গ্লুকোজ 6 ফসফেট থেকে কি তৈরি হচ্ছিল? 6 ফসফোগ্লুকোনোলেকট্রন তৈরি হচ্ছিল উইথ দ্য হেল্প অফ এনজাইম G6PD বা গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ। এবং এখানে NADP থেকে NADPH প্লাস H প্লাস তৈরি হয়েছিল। এই NADPH প্লাস H প্লাস কি করে? এখানে যে অক্সিডাইজড গ্লুটাথায়ন ছিল তাকে H প্লাসটা প্রোভাইড করে দেয়। তার ফলে কি হবে? NADPH প্লাস H প্লাস ইজ কনভার্টেড টু NADP অ্যান্ড অক্সিডাইজড গ্লুটাথায়ন ইজ এগেইন কনভার্টেড টু রিডিউসড গ্লুটাথায়ন। দেখো এখানে H কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে NADP তৈরি হয়ে গেলে এই NADP আবার কি এখানে চলে আসবে, NADP থেকে NADPH প্লাস H প্লাস তৈরি হবে। অর্থাৎ এই সাইকেলটা কন্টিনিউ হতে থাকবে এবং এই সাইকেলটা কন্টিনিউ হওয়ার মাধ্যমে কিন্তু হাইড্রোজেন পেরক্সাইডের অ্যামাউন্টটা সেলে কম হবে। তার ফলে কিন্তু সেলের মধ্যে যে ফ্রি রেডিক্যাল দ্যাট আর হার্মফুল ফর দ্য বডি, তাহলে কিন্তু সেলের আর ডিস্ট্রয় হবে না। তাহলে এবারে G6PD যদি এনজাইম ডেফিসিয়েন্সি থাকে তাহলে কি হবে? এই স্টেপটা হবে না। এই স্টেপ যদি না হয় তাহলে এই স্টেপগুলো হবে না এবং হাইড্রোজেন পেরক্সাইডের অ্যামাউন্ট কিন্তু সেলে বাড়তে থাকবে এবং সেল কিন্তু রাপচার হয়ে যায়। এবং এটা মেনলি কোন সেলে দেখা যায়? আরবিসির ক্ষেত্রে দেখা যায়। তাহলে আরবিসির ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে আরবিসি সেলের যদি রাপচার হয়ে যায় তাহলে কী হবে? অ্যানিমিয়া হবে। এটা কী টাইপের অ্যানিমিয়া? হিমোলাইটিক অ্যানিমিয়া এবং সেখানে হিমোলাইটিক জন্ডিস হয়। সো G6PD ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেনটেন দ্য ইন্টিগ্রিটি অফ দ্য আরবিসি মেমব্রেন। এরপর আমরা যেন ম্যালেরিয়া ট্রিটমেন্টে আমরা তো ক্লোরোকুইন অ্যাড করি, তার সাথে প্রাইমাকুইন অ্যাড করি টু প্রিভেন্ট দ্য রিলেপস। এই প্রাইমাকুইন ড্রাগসটা কী করে? ইট ইনক্রিজ দ্য অক্সিডেটিভ স্ট্রেস অফ দ্য সেল অর আরবিসি সেল। তার ফলে কী হবে? যে পেশেন্টের G6PD ডেফিসিয়েন্সি রয়েছে তার সেলে এমনিতেই হাইড্রোজেন পেরক্সাইডের অ্যামাউন্ট বেশি রয়েছে এবং সেখানে প্রাইমাকুইন ড্রাগস ইনটেক করার ফলে যদি অক্সিডেটিভ স্ট্রেস আরও বেড়ে যায় তাহলে কী হবে? হাইড্রোজেন পেরক্সাইডের অ্যামাউন্ট আরও বেড়ে যাবে এবং তার ফলে কী হবে? রাপচার অফ দ্য আরবিসি হবে। ওই জন্য দেখবে G6PD ডেফিসিয়েন্সি পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু প্রাইমাকুইন ড্রাগসটা দেওয়া হয় না। এরপরে তোমাদের একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স জানতে হবে যে ব্লাড যে কালেক্ট করা হয় সেই ব্লাডের যে ব্যাগগুলো থাকে সেখানে কী করা হয়? আয়োনিসিন মনোফসফেট কিন্তু অ্যাড করা হয়। কেন আয়োনিসিন মনোফসফেট অ্যাড করা হয়? তাহলে এখানে এই স্টেপগুলো যদি আমরা দেখি গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে, এখানে দেখো গ্লিসারল ডিহাইড 3 ফসফেট তৈরি হয়েছিল, সেখান থেকে 1,3 বিসফসফোগ্লিসারেট এবং 1,3 বিসফসফোগ্লিসারেট থেকে 3 ফসফোগ্লিসারেট তৈরি হয়। এবং আরবিসির ক্ষেত্রে কি 1,3 বিসফসফোগ্লিসারেট থেকে 2,3 বিসফসফোগ্লিসারেট তৈরি হয় এবং সেখান থেকে আবার 3 ফসফোগ্লিসারেট তৈরি হয়। অর্থাৎ আরবিসির মধ্যে 2,3 বিসফসফোগ্লিসারেটটা তৈরি হওয়া দরকার, কারণ 2,3 বিসফসফোগ্লিসারেট কী করে? যে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ ছিল সেই কার্ভটাকে রাইটে শিফট করে দেয়। রাইটে শিফট করলে কি হয়? ইট ইনক্রিজ দ্য অক্সিজেন ডেলিভারি টু দ্য টিস্যু। এখন প্রশ্ন হচ্ছে কোনো পেশেন্টের যদি ব্লাড কালেক্ট করে আমরা সেটাকে 1 মাস রেখে দিই তাহলে কী হবে? ওই ব্লাডের মধ্যে তো গ্লুকোজের অ্যামাউন্ট কমবে। গ্লুকোজের অ্যামাউন্ট কমলে এই স্টেপটা কমবে, তাহলে কি হবে? আল্টিমেট 2,3 বিপিজিটা কমে যাবে। তার ফলে ওই ব্লাডটা যখন 1 মাস পরে অন্য কোনো পেশেন্টকে দেবো সেই পেশেন্টের ব্লাডে যদি 2-3 বিপিজির অ্যামাউন্ট যদি কম থাকে তাহলে কী হবে? আল্টিমেট অক্সিজেন ডেলিভারিটা কমে যাবে টিস্যুতে। তাহলে তো ব্লাড ডোনেট করে কোনো লাভ হলো না। তাহলে ওই ব্লাড ব্যাগের মধ্যে আয়োনিসিন মনোফসফেট যদি রাখা হয়, আয়োনিসিন মনোফসফেট ইজ কনভার্টেড টু হাইপোজেন্থিন অ্যান্ড রাইবোজ 5 ফসফেট। এই রাইবোজ 5 ফসফেট দেখো এই স্টেপগুলোর মাধ্যমে আবার কিসে পার্টিসিপেট করবে? আমার ইনক্রিজ 2-3 বিপিজির অ্যামাউন্টটা বাড়িয়ে দেবে। ওকে? বোঝা গেছে? ওই জন্য ব্লাড ব্যাগে আয়োনিসিন মনোফসফেট অ্যাড করা হয়। তাহলে আমরা জানলাম এইচএমপি শান্ট পাথওয়ে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স সম্বন্ধে।